নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউয়ে ঢেউয়ে আপনাকে স্বাগত। গল্পের ঢেউয়ে ঢেউয়ে আজকের গল্প পড়ব রমাপদ চৌধুরীর লেখা গল্প ভারতবর্ষ। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। শুরু করছি আজকের গল্প ভারতবর্ষ। লেখক রমাপদ চৌধুরী। ফৌজি সংকেতে নাম ছিল BF-332। সেটা আদপে কোনো স্টেশনই ছিল না, না প্ল্যাটফর্ম, না টিকিট ঘর। শুধু একদিন দেখা গেল ঝকঝকে নতুন কাঁটাতার দিয়ে রেল লাইনের ধারটুকু ঘিরে দেওয়া হয়েছে। বাস এইটুকুই। সারাদিনে আপডাউনের একটা ট্রেনও থামতো না, থামতো শুধু একটি বিশেষ ট্রেন। হঠাৎ একদিন সকালবেলা এসে থামতো। কবে কখন সেটা থামবে তা শুধু আমরাই আগে থেকে জানতে পেতাম। বিহারি কুক, ভগতীলালকে নিয়ে আমরা 5 জন। স্টেশন ছিল না, ট্রেন থামতো না, তবু রেলের লোকেদের মুখে মুখে একটা নতুন নাম চালু হয়ে গিয়েছিল। তা থেকে আমরাও বলতাম আন্ডা হল্ট। আন্ডা মানে ডিম। আন্ডা হল্টের কাজ ঘেঁষে দুটো বেটে খাটো পাহাড়ি টিলার পায়ের নিচে একটা মাহাতোদের গ্রাম ছিল। গ্রামে ঘরে মুরগি চড়ে বেড়াতো। দূরে, অনেক দূরে ভুরকুন্ডার সানিচারি হাটে হাটে সেই মুরগি কিংবা মুরগির ডিম বেচতেও যেত মাহাতোরা। কখনো স্বাদের মোরগ বগলে চেপে মোরগ লড়াই খেলতে যেত। কিন্তু সেই জন্য BF-332-র নাম আন্ডা হল্ট হয়ে যায়নি। আসলে মাহাতো গাঁয়ের ডিমের ওপর আমাদের কোনো লোভই ছিল না। আমাদের ঠিকাদারের সঙ্গে রেলওয়ের ব্যবস্থা ছিল। একটা ঠেলার ট্রলিও ছিল তার। লাল শালু উড়িয়ে সেটা রেলের ওপর দিয়ে গড়গড়িয়ে এসে মালপত্র নামিয়ে দিয়ে যেত রাশি রাশি ডিম। বিহারি কুক ভগতীলাল আগের রাত্রে সেগুলো সেদ্ধ করে রাখত। কিন্তু সে জন্যেও নাম আন্ডা হল্ট হয়নি। হয়েছিল ফুল বয়েলড ডিমের খোসা কাঁটাতারের ওপারে ক্রমশ স্তূপীকৃত হয়ে জমছিল বলে, ডিমের খোসা দিনে দিনে পাহাড় হচ্ছিল বলে। ফৌজি ভাষার BF-332-র প্রথমেই যে দুটো অ্যালফাবেট, আমাদের ধারণা ছিল তার সংকেত নয়, ব্রেকফাস্ট কথাটার সংক্ষিপ্ত রূপ। রামগড়ে তখন POW ক্যাম্প। ইতালিয়ান যুদ্ধবন্দীরা সেখানে বেয়নেটে আর কাঁটাতারে ঘেরা। তাদের মাঝে মাঝে একটা ট্রেনে বোঝাই করে এ পথ দিয়ে কোথায় যেন চালান করে দিত। কেন এবং কোথায় আমরা কেউ জানতাম না। শুধু আমরা খবর পেতাম ভোরবেলা একটা ট্রেন এসে থামবে। ঠিকাদারের চিঠি পড়ে আগের দিন ডিমের ঝুড়িগুলো দেখিয়ে কুক ভগতীলালকে বলতাম 330 ব্রেকফাস্ট। ভগতীলাল গুনে গুনে 660 আর গোটা 25 ফাও বের করে নিত। যদি পচা বের হয়, তারপর সেগুলো জলে ফুটিয়ে শক্ত ইট হয়ে গেলে 3টে সার্ভার কুলির সঙ্গে হাত মিলিয়ে খোসা ছাড়াতো। কাঁটাতারের ওপারে সেগুলিই দিনে স্তূপীকৃত হতো। সকালবেলায় ট্রেন এসে থামতো, আর সঙ্গে সঙ্গে কামরা থেকে ট্রেনের দুপাশে ঝুপঝাপ নেমে পড়তো মিলিটারি গার্ড। সঙ্গীন উঁচু করা রাইফেল নিয়ে তারা যুদ্ধবন্দীদের পাহারা দিত। ডোরাকাটা পোশাকের বিদেশি বন্দীরা একের পর এক কামরা থেকে নেমে আসতো, বড়সড় মগ আর এনামেলের থালা হাতে। দুটো বড় বড় ড্রাম উল্টে রেখে সে দুটোকেই টেবিল বানিয়ে সার্ভার কুলি 3 জন দাঁড়াতো, আর ওরা লাইন দিয়ে একে একে এগিয়ে ব্রেকফাস্ট নিত। একজন কফি ঢেলে দিত মগে, একজন 2 পিস করে পাউরুটি দিত, আরেকজন দিত 2টো করে ডিম। ব্যাস, তারপর ওরা গিয়ে গাড়িতে উঠত। কাঁধে IE খাকি রুশ শার্ট পরা গার্ড হুইসল দিত, ফ্ল্যাগ নাড়ত, ট্রেন চলে যেত।
মাহাতোরা কেউ কাছে আসতো না। দূরে দূরে খেতিতে জনারের বীজ রুইতে সোজা হয়ে দাঁড়িয়ে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে দেখত। ট্রেন চলে যাওয়ার পরে ভগতিলালের জিম্মায় টেন্ট রেখে আমরা কোনো দিন মাহাতোদের গ্রামের দিকে চলে যেতাম সবজির খোঁজে। পাহাড়ের ঢালুতে পাথুরে জমিতে ওরা সর্ষে বুনত, বেগুন আর ঝিঙেও। আন্ডা হল্ট একদিন হল স্টেশন হয়ে গেল রাতারাতি। মোরাম ফেলে লাইনের ধারে কাটা তারে ঘেরা জায়গাটুকু উঁচু করা হলো প্ল্যাটফর্মের মতো। তখন আর শুধু পিওডাব্লিউ নয়, মাঝে মাঝে মিলিটারি স্পেশাল এসে দাঁড়াতো। গ্যাবার্ডিনের প্যান্ট পরা হিপ পকেটে টাকার ব্যাগ গোজা আমেরিকান সৈনিক স্পেশাল। মিলিটারি পুলিশ ট্রেন থেকে নেমে পায়চারি করত, দু একটা ঠাট্টাও ছুটত। আর সৈনিকের দল তেমনই শাড়ি দিয়ে মগ আর থালা হাতে একে একে এসে রুটি নিত, ডিম নিত, মগ ভর্তি কফি। তারপর যে যার কামরায় গিয়ে আবার উঠত। খাকি বুশশার্টের গার্ড হুইসল বাজিয়ে ফ্ল্যাগ নাড়ত। আমি ছুটে গিয়ে সাপ্লাই ফর্মে মেজরকে দিয়ে ওকে করাতাম। ট্রেন চলে যেত। কোথায় কোন দিকে আমরা কেউ জানতে পারতাম না। সেদিনও এমনি আমেরিকান সোলজারদের ট্রেন এসে দাঁড়ালো। সার্ভার কুলি 3টি ডিম রুটি কফি সার্ভ করছিল। ভগতিলাল নজর রাখছিল কেউ ডিম পচা কিংবা রুটি স্লাস এন্ড বলে ছুঁড়ে দেয় কিনা। ঠিক সেই সময় আমার হঠাৎ চোখ গেল কাঁটাতারের বেড়ার ও ধারে। কাঁটাতার থেকে আরও খানিক দূরে নেংটি পড়া মাহাতোদের একটা ছেলে চোখ বড় করে তাকিয়ে দেখছে। কোমরের ঘুনশিতে লোহার টুকরো বাঁধা ছেলেটাকে একটা বাচ্চা মোষের পিঠে বসে যেতে দেখেছি একদিন। ছেলেটা অবাক হয়ে তাকিয়ে দেখছিল ট্রেনটা, কিংবা রাঙামুখ আমেরিকান সৈনিকদের দেখছিল। একজন সৈনিক তাকে দেখতে পেয়ে হঠাৎই হেই বলে চিৎকার করলো, আর সঙ্গে সঙ্গে নেংটি পড়া ছেলেটা পাঁই পাঁই করে ছুটে পালালো মাহাতোদের গাঁয়ের দিকে। কয়েকটা আমেরিকান সৈনিক তখন হাহা করে হাসছে। ভেবেছিলাম ছেলেটা আর কোনো দিন আসবে না। মাহাতোরা কেউ আসতো না, কেউ না। খেতিতে কাজ করতে করতে সোজা হয়ে দাঁড়িয়ে ওরা শুধু অবাক চোখ মেলে দূর থেকে দেখত। কিন্তু তারপর আবার যেদিন ট্রেন এলো, ট্রেন থামলো, সেদিন আবার দেখি কোমরের ঘনশিতে লোহা বাঁধা ছেলেটা কাঁটাতারের ধারে এসে দাঁড়িয়েছে। সঙ্গে আরেকটা ছেলে, তার চেয়ে আরেকটু বেশি বয়স। গলায় লাল সুতোয় ঝুলনো দস্তার তাবিজ। ভোরকুন্ডার হাটে একদিন গিয়েছিলাম। রাশি রাশি বিক্রি হয় মাটিতে ঢেলে। রাশি রাশি সিঁদুর, তাবিজ, তামার পিতলের দস্তার, বাঁশে ঝোলানো রঙিন সুতলি, পুতির মালা। একটা ফেরিওয়ালাকে দেখেছি কখনো কখনো এক হাঁটু ধুলো নিয়ে কাঁধে অগুন্তি পুতির ছড় দূর দিয়ে হাঁটতে হাঁটতে মাহাতোদের গাঁয়ের দিকে যায়। ছেলে দুটো অবাক অবাক চোখ মেলে কাঁটাতারের ওপারে দাঁড়িয়ে আমেরিকান সৈনিকদের দেখছিল। প্রথম দিনের বাচ্চাটার চোখে একটু ভয়, হাঁটু তৈরি। কেউ চোখে একটু ধমক মাখালেই সে চট করে হরিণ হয়ে যাবে। আমি হাতে ফর্ম নিয়ে ঘোরাঘুরি করছিলাম। সুযোগ পেলে হেসে হেসে মেজরকে তোয়াজ করছিলাম। একজন সৈনিক তার কামরার দরজার সামনে দাঁড়িয়ে কফির মগে চুমুক দিতে দিতে ছেলে দুটোকে দেখে পাশের জিআইকে বললে, অফুল, আমার এতদিন মনে হয়নি। ওরা তো দিব্যি খেতে খামারে কাজ করে, গুলতি নয়তো তীরধনুক নিয়ে খাটাস মারে, নাটুয়া গান শোনে, হাঁড়িয়া খায়, ধনুকের ছিলার মতো কখনো টান টান হয়ে রুখে দাঁড়ায়। নেংটি পড়া সরু শরীর, কালো রুক্ষ, কিন্তু বেটা জিআইয়ের অফুল কথাটা যেন আমাকে খোঁচা দিল। ছেলে দুটোর ওপর আমার খুব রাগ হলো। সৈনিকদের একজন গলা ছেড়ে একলি গান গাইল, দু একজন হাহা করে হাসছিল। একজন চটপট কফির মগে চুমুক দিয়ে সার্ভার কুলিটাকে চোখ মেরে আবার ভর্তি করে দিতে বললে। গার্ড এগিয়ে দেখতে এলো। আর কত দেরি! পাঞ্জাবি গার্ড কিন্তু দিব্যি চন্দ্রবিন্দু লাগিয়ে কথা বললে মেজরের সঙ্গে। তারপর হুইসল বাজলো, ফ্ল্যাগ নাড়ল, সবাই চটপট উঠে পড়ল ট্রেনে। হাতে চওড়া লাল ফিতে বাঁধা মিলিটারি পুলিশরাও। ট্রেন চলে গেলে আবার সেই শূন্যতা।
ধুধু বালির মধ্যে ফণিমনসার গাছের মতো শুধু সেই কাঁটাতারের বেড়া। দিন কয়েক পরেই আবার একটা ট্রেন এলো। এবার পিওডাব্লিউ গাড়ি। ইটালিয়ান যুদ্ধবন্দীরা রামগড় থেকে আবার কোথাও চালান হচ্ছে। কোথায় আমরা জানতাম না, জানতে চাইতাম না। ওদের পরনে স্ট্রাইপ দেওয়া অন্য পোশাক, মুখে হাসি নেই, রাইফেল উঁচিয়ে সারাক্ষণ ওদের ট্রেনটা চারিদিক থেকে গার্ড দেওয়া হতো। আমাদের একটু ভয় ভয় করত। ভুরকুন্ডায় গল্প শুনে এসেছিলাম, একজন নাকি ধুতি পাঞ্জাবি পরে পালাবার চেষ্টা করছিল, পারেনি। বাঙালি বলেই আমার আরও ভয় ভয় করত। ট্রেনটা চলে যাওয়ার পর লক্ষ্য করলাম কাঁটাতারের ওপারে শুধু সেই বাচ্চা ছেলে দুটো নয়, খাটো কাপড়ের একটা বছর 15 মেয়ে, দুটো পুরুষ ক্ষেতের কাজ ছেড়ে এসে দাঁড়িয়েছিল। ট্রেন চলে যাওয়ার পর ওরা নিজেদের মধ্যে কী সব বলা বলি করলো, হাসলো। কলকল করতে করতে ঝর্নার জলের মতো মাহাতোদের গায়ের দিকে চলে গেল। 1 জন, 2 জন, 5 জন। সেদিন দেখি 10 মাহাতো গায়ের লোক ট্রেন আসতে দেখেই মাঠ থেকে দৌড়তে শুরু করেছে। ট্রেনের জানলায় খাকি রং দেখেই বোধহয় ওরা বুঝতে পারত দিনে 2খানা প্যাসেঞ্জার মেল ট্রেনের মতো হুশ করে বেরিয়ে যেত, 2-1খানা গুডস ট্রেন ঠুং ঠুং করতে করতে। তখন তো কই থামবে ভেবে মাহাতো গাঁয়ের লোক আসতো না ভিড় করে। একদিন গিয়ে বলেছিলাম মাহাতো বুড়োকে লোক পাঠিয়ে আমাদের আন্ডা হল্টের তাঁবুতে বেঁচে আসতে, সবজি আর চিংড়ি, সরপুটি, মৌরালা। বুড়ো হেসে বলেছিল, ক্ষেতের কাজ ছেড়ে যাব নাই। তাই অবাক হয়ে তাকিয়ে দেখলাম কালো কালো নেংটি পড়া লোকগুলোকে, খাটো শাড়ির মেয়েগুলোকে, শুধু খালি গা, মাহাতো বুড়োর পায়ে একটা টাঙ্গি জুতো, গিয়ো মৃধার কাছে বানানো টাঙ্গি জুতো। এসে শাড়ি দিয়ে ওরা কাঁটাতারের বেড়ার ওধারে দাঁড়ালো। ট্রেন ততক্ষণে এসে গেছে। ঝুপঝাপ নেমে পড়ে আমেরিকান সৈনিকের দল, শাড়ি দিয়ে চলেছে মগ আর থালি হাতে। 218 ব্রেকফাস্ট তখন রেডি BF-332-তে। BF-332 মানে আন্ডা হল্ট। তখন শীত শীত পড়তে শুরু করেছে। দূরের পাহাড়ে কুয়াশার মাফলার জড়ানো, গাছ গাছালি শিশির ধোয়া সবুজ। একজন সৈনিক ইয়াঙ্কি গলায় মুগ্ধতা প্রকাশ করল। আরেকজন কামরার সামনে দাঁড়িয়ে কাঁটাতারের ওপারে রিক্ততার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। হঠাৎ কফির মগটা ট্রেনের পাদানিতে রেখে সে হিপ পকেটে হাত দিল। ব্যাগ থেকে একটা চকচকে আধুলি বের করে ছুঁড়ে দিল মাহাতোদের দিকে। ওরা অবাক হয়ে সৈনিকটার দিকে তাকালো। কাঁটাতারের ভিতরে মোরামের ওপর পড়ে থাকা চকচকে আধুলিটার দিকে তাকালো। নিজেরা পরস্পরের মুখ চাওয়াচাই করল। তারপর অবাক হয়ে শুধু তাকিয়ে রইল। ট্রেনটা চলে যাওয়ার পর ওরা নিঃশব্দে ফিরে চলে যাচ্ছিল দেখে আমি বললাম, সাহেব বকশিস দিয়েছে, বকশিস তুলে নে। সবাই সকলের মুখের দিকে তাকালো, কেউ এগিয়ে এলো না। আমি আধুলিটা তুলে মাহাতো বুড়োর হাতে দিলাম। সে বোকার মতো আমার দিকে তাকিয়ে রইল। তারপর সবাই নিঃশব্দে চলে গেল। কারো মুখে কোনো কথা নেই। আমার এই ঠিকাদারের তাঁবেদারি একটুও ভালো লাগতো না। জনমনুষ্য নেই, একটা প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ায় না, তাঁবুতে ভগতীলাল আর 3টে কুলি, নির্জন নির্জন। মাটি রুক্ষ, দুপুরে আকাশ রুক্ষ। আমার মন। মাহাতো গায়ের লোকেরাও কাজ ঘেঁষত না। মাঝে মাঝে গিয়ে সবজি কিংবা চুনো মাছ কিনে আনতাম। ওরা বেচতে আসতো না, কিন্তু ভুরকুন্ডার হাটে যেত 3 ক্রোশ পথ হেঁটে। দিন কয়েক কোনো ট্রেনের খবর ছিল না। চুপচাপ চুপচাপ। হঠাৎ সেই কোমরের ঘুনশিতে লোহা বাঁধা ছেলেটা একদিন এসে জিজ্ঞেস করল, ট্রেন আসবে না বাবু? হেসে ফেলে বললাম, আসবে আসবে। ছেলেটার আর দোষ কি? বেটে বেটে পাহাড়, রুক্ষ জমি, একটা দেহাতি ভিড়ের বাস দেখতে হলেও 2 ক্রোশ হেঁটে যেতে হয় খয়ের গাছের ঝোপের মধ্যে দিয়ে। সকালে একটা প্যাসেঞ্জার ট্রেন একটুও স্পিড না কমিয়ে হুশ করে বেরিয়ে যেত। বিকেলের ডাউন ট্রেনটাও থামতো না। তবু কয়েক মুহূর্ত জানলায়
ঝাপসা মুখ দেখার জন্য আমরা তাঁবুর ভেতর থেকে ছুটে বেরিয়ে আসতাম। মানুষ না দেখে, নতুন মুখ না দেখে আমরা হাঁপিয়ে উঠতাম। তাই আমেরিকান সৈনিকদের স্পেশাল ট্রেন আসছে শুনলে যেমন বিব্রত বোধ করতাম, তেমনি আমার স্বস্তিও ছিল। দিন কয়েক পরেই প্রথমে এলো খবর, তারপর দিন মিলিটারি স্পেশাল ঝোপঝাপ করে জিআইরা নামলো, শাড়ি দিয়ে ডিম, রুটি, মগ ভর্তি কফি নিল। হঠাৎ তাকিয়ে দেখি কাঁটাতারের বেড়ার ওধারে মাহাতো গায়ের ভিড় ভেঙে পড়েছে। 20 হতে পারে, 30 হতে পারে, হাঁটু সমান বাচ্চাগুলোকে নিয়ে কত কে জানে। খাটো শাড়ির মেয়েগুলো বোকা বোকা চোখ মেলে তাকিয়েছিল। ওদের দেখে কেমন ভয় ভয় করলো। ভগতীলাল কিংবা সার্ভার কুলি তিনটে মাহাতো গায়ের দিকে যেতে চাইলে আমার বড় ভয় ভয় করত। প্ল্যাটফর্ম তো ছিল না, শুধু উঠতে নামতে সুবিধার মধ্যে লাইনের ধারটুকু মোড়াম ফেলে উঁচু করা হয়েছিল। আমেরিকান সৈনিকরা কফির মগে চুমুক দিতে দিতে পায়চারি করছিল। দু একজন স্থির দৃষ্টিতে মাহাতো গায়ের কালো কালো মানুষগুলোকে দেখছিল। হঠাৎ একজন ভগতীলালের দিকে এগিয়ে গিয়ে হিপ পকেট থেকে ব্যাগ বের করল। ব্যাগ থেকে একখানা 2 টাকার নোট। তারপর জিজ্ঞেস করলে, কয়েন্স আছে? নোট ভাঙানো খুচরো। সৈনিকরা কেউ রাখতেই চাইতো না। পয়সা ফেরত না দিয়ে দোকানে কিংবা ফেরিওয়ালা কিংবা ট্যাক্সি ড্রাইভারকে বলতো, ঠিক আছে ঠিক আছে। রাঁচিতে গিয়ে কয়েকবার দেখেছি। একানি, দুয়ানি আর সিকি মিলিয়ে ভগতীলাল ভাঙিয়ে দিচ্ছিল। হঠাৎ দেখি কাঁটাতারের বেড়ার ওধারে ভিড়ের ভেতর থেকে কোমরের ঘুঞ্চিতে লোহার টুকরো বাঁধা সেই ছেলেটা হাসতে হাসতে হাত বাড়িয়ে কি চাইছে। সঙ্গে সঙ্গে ভগতীলালের কাছ থেকে সেই খুচরো আনি দুয়ানিগুলো মুঠোর মধ্যে দিয়ে সেই আমেরিকান সৈনিক মাহাতোদের দিকে ছুড়ে দিল। আমার তখন সাপ্লাই ফর্ম ওকে করানো হয়ে গেছে। গার্ড হুইসল দিয়েছে, ট্রেন চলতে শুরু করেছে। অমনি মাহাতোদের দিকে ফিরে তাকালাম। ওরা তখনও চুপচাপ দাঁড়িয়েছিল, তাকিয়েছিল। তারপর হঠাৎ লাল মোরমের ওপর ছড়ানো পয়সাগুলোর ওপর কাঁটাতারের ফাঁক দিয়ে ঝাঁপিয়ে পড়ল কোমরের ঘুনশিতে লোহা বাঁধা ছেলেটা আর গলার সুতলিতে দস্তার তাবিজ বাঁধা ছেলেটা। সেই মুহূর্তে টাঙ্গি পড়া মাহাতো বুড়ো ধমক দিয়ে বলে উঠল, খবরদার! এমন জোরে চিৎকার করলো যে আমি নিজেও চমকে উঠেছিলাম। কিন্তু বাচ্চা দুটো ওর কথা শুনল না। তারা দুজনে তখন যে যত পেরেছে আনি দুয়ানি কুড়িয়ে নিয়েছে। মুখ খোসা ছাড়ানো কচি ভুট্টার মতো হাসছে। মেয়ে পুরুষের সমস্ত ভিড় হাসছে। টাঙ্গি জুতো পরা মাহাতো বুড়ো রেগে গিয়ে তাদের ভাষায় অনর্গল কী সব বলে গেল। মেয়ে পুরুষের ভিড় হাসল। মাহাতো বুড়ো রাগে গজগজ করতে করতে গাঁয়ের দিকে চলে গেল একাই। মাহাতো গায়ের লোকগুলোও চলে গেল কলকল কথা বলতে বলতে, খল খল হাসতে হাসতে। ওরা চলে যেতেই আন্ডা হলটা আবার নির্জন, নিস্তব্ধ, শূন্যতা। আমার এক এক সময় ভীষণ মন খারাপ হয়ে যেত। দূরে দূরে পাহাড়, মহুয়ার বন, খয়েরের ঝোপ পার হয়ে একটা ছোট্ট জল ছোঁয়ানো ঝর্ণা, মাহাতো গায়ের সবুজ ক্ষেত, চোখ জুড়িয়ে যায়। তার মধ্যে কালো কালো নেংটি পড়া মানুষ। এদিকে মাঝে মাঝেই আমেরিকান সোলজারদের ট্রেন আসে, থামে, ডিম, রুটি, মগ ভর্তি কফি খেয়ে চলে যায়। মাহাতো গায়ের লোক ভিড় করে আসে, কাঁটাতারের বেড়ার ওপারে শাড়ি দিয়ে দাঁড়ায়। সাব বক্সিস, সাব বক্সিস! একসঙ্গে অনেকগুলো দেহাতি গলা চিৎকার করে উঠল। মেজরের কাছে ফর্ম ওকে করাতে গিয়ে আমি চমকে ফিরে তাকালাম। দেখলাম শুধু বাচ্চা ছেলে দুটো নয়, কয়েকটা জোয়ান পুরুষও হাত বাড়িয়েছে। খাটো শাড়ির একটা তুখোর শরীরের মেয়েও। একদিন সবজি কিনতে গিয়েছিলাম, ওই মেয়েটা হেসে হেসে জিজ্ঞেস করেছিল, ট্রেন কবে আসবে? এক একদিন অকারণেই ওরা দল বেঁধে এসে দাঁড়িয়ে থাকতো, অপেক্ষা করে চলে যেত। কাঁধে স্ট্রাইপ 3-4টে আমেরিকান ততক্ষণে হিপ পকেট থেকে মুঠো মুঠো আনি দুয়ানি বের করে ওদের দিকে ছুড়ে দিয়েছে। ট্রেন ছাড়ার অপেক্ষা করেনি, ওরা হুমড়ি খেয়ে পড়ল পয়সাগুলোর ওপর। হুড়োহুড়িতে কাঁটাতারের ফাঁক দিয়ে ভেতরে
ঝাঁপিয়ে পড়তে গিয়ে হাত পা ছড়ে গেল কারো কারো, বা নেংটির কাপড় ফেঁসে গেল। ট্রেন চলে যাওয়ার পর ভালো করে লক্ষ্য করলাম ওদের। মনে হলো মাহাতো গায়ের আধখানাই এসে জড়ো হয়েছে। সবারই মুখে স্ফূর্তির হাসি, সবাই কিছু না কিছু পেয়েছে। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও সেই টাঙ্গি জুতোর মাহাতো বুড়োকে দেখতে পেলাম না। মাহাতো বুড়ো আসেনি। সেদিন ওর আপত্তি, ওর ধমক শুনেও পয়সাগুলো ফেলে দেয়নি ছেলে দুটো। তাই বোধহয় রেগে গিয়ে আর আসেনি। আমার ভাবতে ভালো লাগলো, বুড়োটা খেতে দাঁড়িয়ে একা একা মাটি কোপাচ্ছে। আমাদের দিন কোক ভগতীলালকে নিয়ে আমাদের 5 জনের দিন আন্ডা হল্টের তাঁবুর মধ্যে কোনো রকমে কেটে যাচ্ছিল। মাঝে মাঝে এক একদিন সৈনিক বোঝাই ট্রেন আসছিল, থামছিল, চলে যাচ্ছিল। মাহাতো গায়ের লোক ভিড় করে এসে কাঁটাতারের ধারে সারিয়ে দিয়ে দাঁড়াতো, হাত বাড়িয়ে সবাই সাব বকশিস, সাব বকশিস চেঁচাতো। হঠাৎ এক একদিন মাহাতো বুড়োকে দেখতে পেতাম। কোনো দিন ক্ষেতের কাজ ফেলে দু হাতের ধুলো ঝাড়তে ঝাড়তে হনহন করে এগিয়ে আসতো। রেগে গিয়ে ধমক দিত সকলকে। ওর কথা শুনছে না বলে কখনো বা অসহায় প্রতিবাদের চোখে গায়ের লোকগুলোর দিকে তাকিয়ে থাকতো, কিন্তু ওর দিকে কেউ ফিরেও তাকাতো না। সৈনিকরা হিপ পকেটে হাত দিয়ে হা হা করে হাসতে হাসতে মুঠো ভর্তি পয়সা ছুড়ে দিত। মাহাতো গায়ের লোক হুমড়ি খেয়ে পড়ত সেই পয়সাগুলোর ওপর। নিজেদের মধ্যে কাড়াকাড়ি করতে গিয়ে ঝগড়া বাঁধাতো। তা দেখে সৈনিকরা হা হা করে হাসত। শেষে পরপর কয়েক দিনই লক্ষ্য করলাম টাঙ্গি জুতো পরা মাহাতো বুড়ো আর আসে না। মাহাতো বুড়ো ওদের দেখে রেগে যেত বলে, মাহাতো বুড়ো আর আসতো না বলে আমার এক ধরনের গর্ব হতো। কারণ ওই এক এক সময় ওই লোকগুলোর ব্যবহারে আমি আর ভগতীলাল খুব বিরক্তি বোধ করতাম, ভেতরে ভেতরে লজ্জা পেতাম। ওদের কালা কুলো দিন দরিদ্র বেশ দেখে সৈনিকের দল নিশ্চয়ই ওদের ভিখিরি ভাবতো বলে আমার খুব খারাপ লাগতো। সেদিন কাঁটাতারের ওপার থেকে ওরা বকশিস বকশিস বলে চিৎকার করছে, কাঁধে তাকি বুশ শার্টের গার্ড জানকীনাথের সঙ্গে আমি গল্প করছি। আমাদের পাশ দিয়ে একজন অফিসার মচ মচ করে যেতে ওদের চিৎকার শুনে থুতু ফেলার মতো গলায় বলে উঠল, ব্লাডি বেগার্স! আমি আর জানকীনাথ পরস্পরের মুখ চাওয়াচাই করলাম। আমাদের মুখ অপমানে কালো হয়ে গেল। মাথা তুলে তাকাতে পারলাম না, শুধু অক্ষম রাগে ভেতরে ভেতরে জ্বলে উঠলাম। ব্লাডি বেগার্স! ব্লাডি বেগার্স! সমস্ত রাগ গিয়ে পড়ল মাহাতোদের ওপর। ট্রেন চলে যেতেই আমি ভগতীলালকে সঙ্গে নিয়ে ওদের তাড়া করে গেলাম। ওরা কুড়োনো পয়সা ট্যাঁকে গুঁজে হাসতে হাসতে পালালো। তবু ওদের জন্য সমস্ত লজ্জা আমি একটা অহংকারের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। পাহাড়ের ওপর উঁচু হয়ে সেই অহংকারটা আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকতো মাহাতো বুড়োর চেহারা নিয়ে। কিন্তু সেদিন আমার বুকের মধ্যে সমস্ত জ্বালা জুড়িয়ে গেল। ভোরকুন্ডায় ঠিকাদারের সঙ্গে দেখা করতে গিয়েই খবর পেয়েছিলাম। সার্ভার দুজন কুলি তখন টেবিল বানানো ড্রাম দুটোকে পায়ে ঠেলে আন্ডা হল্টের কাঁটাতারের ওপর সরিয়ে দিচ্ছিল। তাঁবুর দড়ি খুলছিল আর একজন। ভগতীলাল ড্রামটার গায়ে একটা জোর লাথি মেরে বলল, খেল খতম, খেল খতম। হঠাৎ হই হল্লা শুনে চমকে ফিরে তাকিয়ে দেখি মাহাতো গায়ের লোক ছুটতে ছুটতে আসছে। আমরা অবাক হয়ে তাকালাম তাদের দিকে। ভগতীলাল কি জানি কেন হেসে উঠল। ততক্ষণে কাঁটাতারের ওপারে ভিড় করে দাঁড়িয়ে গেছে ওরা। সঙ্গে সঙ্গে একটা হুইসল শুনতে পেলাম। ট্রেনের শব্দ কানে এলো। ফিরে তাকিয়ে দেখি ট্রেনটা বাঁক দিয়ে আন্ডা হল্টের দিকেই আসছে। জানলায় খাকি পোশাক। আমরা বিব্রত বোধ করলাম, আমরা অবাক হলাম। তাহলে খবর পাঠাতেই ভুলে গেছে ভোরকুন্ডার অফিস? না যে খবর শুনে এসেছি সেটাই ভুল? ট্রেনটা যতই এগিয়ে আসছে ততই একটা অদ্ভুত গম গম আওয়াজ আসছে। আওয়াজ নয়, গান। একটু কাছে আসতেই বোঝা গেল সমস্ত ট্রেন ভর্তি সৈনিকের দল
পরস্পরের সঙ্গে গলা মিলিয়ে গলা ছেড়ে গান গাইছে। বিভ্রান্তের মতো আমি একবার ট্রেনটার দিকে তাকালাম, একবার কাঁটাতারের ভিড়ের দিকে, আর সেই মুহূর্তে চোখে পড়ল সেই মাহাতো বুড়োর দিকে। সমস্ত ভিড়ের সঙ্গে মিশে গিয়ে মাহাতো বুড়ো হাত বাড়িয়ে চিৎকার করছে, সাব বক্সিস, সাব বক্সিস। উন্মাদের মতো, ভিক্ষুকের মতো তারা চিৎকার করছে, তারা এবং সেই মাহাতো বুড়ো। কিন্তু আমেরিকান সৈনিকদের সেই ট্রেনটা অন্য দিনের মতো এবারে আর আন্ডা হল্টে এসে থামল না। প্যাসেঞ্জার ট্রেনগুলোর মতোই আন্ডা হল্টকে উপেক্ষা করে হুশ করে চলে গেল। আমরা জানতাম ট্রেন আর থামবে না, ট্রেনটা চলে গেল, কিন্তু মাহাতো গায়ের সবাই ভিখিরি হয়ে গেল। খেতিতে চাষ করা মানুষগুলো সব ভিখিরি হয়ে গেল।